গল্পের নাম টিনটোরেটের যিশু। লেখক শ্রী সত্যজিৎ রায়। রুদ্রশেখরের কথা। মঙ্গলবার 28শে সেপ্টেম্বর 1982 সন্ধে 6:30টায় একটি কলকাতার ট্যাক্সি নাম্বার WBT4122 বৈকুণ্ঠপুরের প্রাক্তন জমিদার নিয়োগীদের বাড়ির গাড়ি বারান্দায় এসে থামল। দারোয়ান এগিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি বছর 55 ভদ্রলোক গাড়ি থেকে নেমে এলেন। ভদ্রলোকের রং ফর্সা, চুল অবিন্যস্ত, মুখে কাঁচা পাকা গোঁফদাড়ি, চোখে টিন্টেড গ্লাসের চশমা, পরনে গাঢ় নীল টেরিলিনের স্যুট। ড্রাইভার ক্যারিয়ারের ডালা খুলে একটি ব্রাউন রঙের স্যুটকেস বার করে ভদ্রলোকের পাশে রাখল। নিয়োগী সাহাব? দারোয়ান প্রশ্ন করল। ভদ্রলোক মাথা নেড়ে হ্যাঁ বললেন। দারোয়ান স্যুটকেসটা তুলে নিল। আসুন, বাবু আপনার জন্য অপেক্ষা করছেন। বাড়ির বর্তমান মালিক সৌম্যশেখর নিয়োগী দোতলার দক্ষিণের বারান্দায় আরাম কেদারায় বসে বায়ু সেবন করছিলেন। আগন্তুককে দেখে তিনি একটু সোজা হয়ে বসে নমস্কার করে সামনে রাখা চেয়ারের দিকে ইঙ্গিত করলেন। সৌম্যশেখরের বয়স 70-এর কাছাকাছি। দৃষ্টির দুর্বলতা হেতু চোখে পুরু চশমা পরতে হয়েছে। এছাড়া শরীরে বিশেষ কোনো ব্যায়াম নেই। আপনি রুদ্রশেখর? আগন্তুক ইতিমধ্যে চেয়ারে বসে কোটের বুক পকেট থেকে একটি পাসপোর্ট বার করে সৌম্যশেখরের দিকে এগিয়ে দিয়েছেন। সৌম্যশেখর সেটি হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে একটু হেসে বললেন, দেখুন কী কাণ্ড! আপনি আমার আপন খুড়তুতো ভাই, অথচ আপনাকে পাসপোর্ট দেখিয়ে সেটা প্রমাণ করতে হচ্ছে। অবশ্যই আপনাকে দেখলে নিয়োগী পরিবারের বলে বিশ্বাস করতে খুব একটা কষ্ট হয় না। ভদ্রলোকের ঠোঁটের কোণে একটু সামান্য কৌতুকের আভাস দেখা গেল। তা যাকগে, পাসপোর্ট ফেরত দিয়ে বললেন সৌম্যশেখর, আপনার রোম থেকে লেখা চিঠি পেয়ে আমি যে উত্তর দিয়েছিলাম সেটা আপনি পেয়েছিলেন আশা করি। আপনি যে একদিন আসেননি সেটাই আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। কাকা ঘর ছেড়ে চলে যান 55-এ, অর্থাৎ 27 বছর আগে। 38-এ কাকা যখন আপনাকে ছাড়াই দেশে ফিরলেন তখন অনুমান করেছিলাম আপনাদের দুজনের মধ্যে খুব একটা বনিবনা বোধহয় নেই। কাকা অবশ্যই এ নিয়ে কোনো দিন কোনো কিছু বলেননি, আমরাও জিজ্ঞেসে করিনি। শুধু জানতুম যে তার একটি ছেলে আছে রোমে। তা এখন যে এলেন সেটা বোধ করি সম্পত্তির ব্যাপারে। হ্যাঁ, আপনাকে তো লিখেছিলাম যে বছর 10 আগে অবধি আমি মাঝে মাঝে একটা করে কাকার পোস্টকার্ড পেয়েছি। তারপর আর কোনো পোস্টকার্ড পাইনি। কাজেই আইনের চোখে তাকে মৃত বলেই ধরে নেওয়া যায়। আপনি এ বিষয়ে উকিলের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ। তা বেশ তো, আপনি কদিন থাকুন এখানে, সব দেখে শুনে নিন। উপরে কাকার স্টুডিও এখনও সেইভাবেই আছে। রং, তুলি, ছবি, ক্যানভাস সবই আছে, আমরা কেউ হাত দিইনি। কী আছে না আছে সব দেখে শুনে নিন। ব্যাংকের বইটই সবই আছে। তবে আপনাদের ইটালিতে কীরকম জানি না, আমাদের দেশে এসব ব্যাপারে লেখাপড়া হতে হতে 6 মাস লেগে যায়। আপনি সময় হাতে নিয়ে এসছেন আশা করি। হ্যাঁ। মাঝে মাঝে তো কলকাতায় যাতায়াত করতে হবে। ট্যাক্সিটা রেখে দিয়েছেন তো? হ্যাঁ। আপনার ড্রাইভারের থাকার বন্দোবস্ত করে দেবে আমার লোক, কোনো অসুবিধা হবে না। থ্যাঙ্কস। রুদ্রশেখর বলতে গিয়েছিলেন গ্রাৎসি, অর্থাৎ ইটালিয়ান ভাষায় ধন্যবাদ। আপনি আমাদের দেশি খাবারে অভ্যস্ত কি? লন্ডনে তো শুনেছি রাস্তার মোড়ে মোড়ে নাকি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। রোমেও আছে কি? কিছু আছে। বেশ, তাহলে আর চিন্তা নেই। গায়ে দেশে আপনাকে যে হোটেলে থেকে খাবার আনিয়ে দেবো তারও তো কোনো উপায় নেই। কী জগদীশ, কী হলো? একটি ভৃত্য দরজার মুখে এসে দাঁড়িয়েছে। দেখে বোঝা যায় সে কোনো রকমে অশ্রু সংবরণ করে আছে। হুজুর, ঠুমরি মরে গেছে। মরে গেছে? হ্যাঁ হুজুর। সে কি, ভিখু যে ওকে নিয়ে বেড়াতে বেরোলো? ওরা কেউ ফেরেনি, তাই খুঁজতে গেলাম। বাঁশবনে মরে আছে হুজুর, ভিখু পালিয়ে গেছে। সঙ্গীতপ্রিয় সৌম্যশেখরের দুটি ফক্স টেরিয়ার, একটির নাম ছিল ঠুমরি আর একটি কাজরি। কাজরি অস্বাভাবিক কারণেই মারা গেছে 2 বছর আগে। ঠুমরির বয়স হয়েছিল 11, তবে আজ বিকেল অবধি সে ছিল সম্পূর্ণ সুস্থ। সৌম্যশেখরকে প্রিয় কুকুরের শোকে বিহ্বল দেখে সদ্য রোম থেকে আসা রুদ্রশেখর নিয়োগী চেয়ার ছেড়ে উঠে পড়লেন। এইবেলা তার থাকার ঘরটা দেখে নিতে হবে। শিবপুরের ট্রাফিক আর ঘনবসতি পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 6-এ আমাদের গাড়িটা পড়তেই যেন একটা নতুন জগতে এসে পড়লাম। আমাদের গাড়ির মানে রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর সবুজ অ্যাম্বাসাডার গাড়ি। গাড়ি কেনার পয়সা ফেলুদার নিজের কোনো দিন হবে কি না মনে হয় না। এদেশের প্রাইভেট ইনভেস্টিগেটরের রোজগারে গাড়ি বাড়ি হয় না। আমাদের রজনী সিং রোডের ফ্ল্যাট ছেড়ে ফেলুদা
কিছুদিন থেকেই একটা নিজের ফ্ল্যাটে যাবার চিন্তা করছিল। বাবা সেটা জানতে পেরে এক ধমকে ফেলুদাকে ঠান্ডা করেছেন। সুখে থাকতে ঘুঁটো কিলোয়, বললেন বাবা। যেই একটু রোজগার বেড়েছে অমনি নিজের ফ্ল্যাটের ধান্দা। পরে পয়সার যদি কমে যায় তখন আবার সুরসুর করে এই কাকার ফ্ল্যাটেই তো ফিরে আসতে হবে। সেটার কথা ভেবেছিস কি? তারপর থেকে ফেলুদা একেবারে চুপ। আর গাড়ির ব্যাপারে জটাই তো আগে থেকেই বলা আছে। ধরে নিন আপনার গাড়ি ইজ ইকুয়াল টু আমার গাড়ি, আমার গাড়ি ইজ ইকুয়াল টু আপনার গাড়ি। আপনি আমার এত উপকার করেছেন, এই সামান্য প্রিভিলেজটুকু তো আপনার ন্যায্য পাওনা মশাই। উপকারের ব্যাপারটা লালমোহনবাবুর ভাষাতেই বলা ভালো। ওর জীবনের অনেকগুলি বন্ধ দরজা নাকি ফেলুদা এসে খুলে দিয়েছে। তাতে উনি শরীরে নতুন বল, মনে নতুন সাহস আর চোখে নতুন দৃষ্টি পেয়েছেন। আর কত জায়গায় ঘোরা হলো বলুন তো আপনার দৌলতে। দিল্লি, বোম্বাই, কাশী, সিমলা, রাজস্থান, সিকিম, নেপাল। ওহ, ট্রাভেল ব্রাউন্স দ্য মাইন্ড। এটা শুনে এসছি সেই ছেলেবেলা থেকে মশাই। এটা সত্যতা উপলব্ধি করলুম এই আপনি আসার পর। এবারে ট্র্যাভেলটায় মনের প্রসার কতখানি বাড়বে জানি না অবশ্য। ক্যালকাটা টু মেচেদা ভ্রমণ বলতে তেমন কিছুই নয়। তবে লালমোহনবাবুর ভাষায় আজকাল কলকাতায় বাস করা আর ব্ল্যাক হোলে বাস করা নাকি একই জিনিস। সেই ব্ল্যাক হোল থেকে একটি দিনের জন্য যদি বাইরে বেরিয়ে আসা যায় তাহলে খাঁটি অক্সিজেন পেয়ে মানুষের আয়ু নাকি কমপক্ষে 3 মাস বেড়ে যেতে পারে। অনেকে হয়তো ভাবছ এত জায়গা থাকতে মেচেদা কেন? তার কারণ সাংখ্যতাত্ত্বিক ভবেশচন্দ্র ভট্টাচার্য। মাস তিনেক হলো এর কথা কাগজে পড়ার পর থেকেই লালমোহনবাবুর রোগ চেপেছে এর সঙ্গে দেখা করার। এই ভবেশ ভট্টাচার্য নাকি সংখ্যাতত্ত্বের সাহায্যে লোকেদের নানা রকম অ্যাডভাইস দিয়ে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। বড় বড় ব্যবসাদার, বড় বড় কোম্পানির মালিক, খবরের কাগজের মালিক, ফিল্মের প্রযোজক, বইয়ের প্রকাশক, উপন্যাসের লেখক, উকিল, ব্যারিস্টার, ফিল্ম স্টার, সব রকম লোক নাকি এখন তার মেচেদার বাড়ির দরজায় কিউ দিচ্ছে। জটায়ু শেষ উপন্যাসের কাটতি আগের তুলনায় কম। 1 মাসে 3টে এডিশনের বদলে 2টো এডিশন হয়েছে। জটায়ুর বিশ্বাস উপন্যাসের নামে কোনো গণ্ডগোল ছিল, তাই এবার ভট্টাচার্য মশায়ের অ্যাডভাইস নিয়ে নতুন বইয়ের নামকরণ হবে, তারপর সেটা বাজারে বেরোবে। ফেলুদার মত অবশ্যই আলাদা। গত উপন্যাসটা পড়েই ফেলুদা বলেছিল রঙটা বেশি চড়ে গেছে। 7-7টা গুলি খাওয়া সত্ত্বেও আপনার হিরোকে বাঁচিয়ে রাখাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি বলছেন মশাই? এ কি যেমন তেমন হিরো নাকি? প্রখর রুদ্র ইজ এ সুপারম্যান। এবারের গল্পটা ফেলুদার মতে বেশ জমেছে। নামের রদবদলে বিক্রির এদিক ওদিক হবার সম্ভাবনা কম, কিন্তু তাও লালমোহনবাবু একবার সংখ্যাতাত্ত্বিকের মত না নিয়ে ছাড়বেন না, তাই মেচেদায় আসতে হলো। ন্যাশনাল হাইওয়ে 6 খুব বেশি দিন হলো তৈরি হয়নি। এই রাস্তায় সোজা চলে গেছে বম্বে। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে ধারে ধারে যেমন সব প্রাচীন গাছ দেখা যায়, এখানে তা একেবারেই নেই। বাড়ি ঘরও বেশি নেই, চারদিকে খোলা আশ্বিন মাসের প্রকৃতির চেহারাটা পুরোপুরি পাওয়া যায়। ড্রাইভার হরিপদবাবু স্পিডোমিটারে কাটা 80 কিলোমিটারে রেখে দিব্যি চালাচ্ছেন গাড়ি। কলকাতা থেকে মেচেদা যেতে লাগবে 2 ঘন্টা। আমরা বেরিয়েছি সকাল 7:30টায়। কাজ সেরে 1:30-2টোর মধ্যেই স্বচ্ছন্দে ফিরে আসতে পারবো। কোলাঘাট পেরিয়ে মিনিট 3 যাবার পরেই একটা উদ্ভট গাড়ির দেখা পেলাম, যেটা রাস্তার একপাশে অকেজো হয়ে পড়ে আছে। মালিক করুণ মুখ করে দাঁড়িয়ে আছেন গাড়ির পাশেই। আমাদের রাস্তা থেকে ভদ্রলোক হাত নাড়লেন আর হরিপদবাবু ব্রেক কষলেন। একটা বিশ্রী গোলমালে পড়েছি মশাই। রুমালে ঘাম মুছতে মুছতে বললেন ভদ্রলোক, টায়ারটা গেছে, কিন্তু জ্যাকটা বোধহয় অন্য গাড়িতেই রয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, বললেন লালমোহনবাবু। দেখো তো হরিপদবাবু জ্যাক বার করে নিজেই ভদ্রলোকের গাড়ির নিচে দাগিয়ে সেটাকে তুলতে আরম্ভ করে দিলেন। আপনার এই গাড়ি কোন ইয়ারের? প্রশ্ন করল ফেলুদা। 36, বললেন ভদ্রলোক। আর্মস্ট্রং সিডলি। লং রানে কোনো অসুবিধা হয় না? দিব্যি চলে। আমার আরও 2টো পুরনো গাড়ি আছে। ভিনটেজ কার র্যালিতে প্রতিবারই যোগ দিই আমি। আপনারা চললেন কদ্দূর? মেচেদায় একটু কাজ ছিল। কতক্ষণের কাজ? তা ঘন্টাখানেক হবে। তাহলে একটা কাজ করুন না, ওখান থেকে আমাদের বাড়িতে চলে আসুন। মেচেদা থেকে বাই রাস্তা ধরবেন, মাত্র 8 কিলোমিটার, বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর? ওইখানেই পৈতৃক বাড়ি আমাদের। আমি অবশ্য থাকি কলকাতায়, তবে মা বাবা ওখানেই থাকেন। 200 বছরের পুরনো বাড়ি, আপনাদের খুব ভালো লাগবে। দুপুরে আমাদের ওখানেই খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে আসবেন। আপনারা আমার যা উপকার করলেন, কতক্ষণ যে এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো কে জানি না। ফেলুদা যেন একটু অন্যমনস্ক, বলল বৈকুণ্ঠপুর নামটা
কোথাও যেন দেখেছি রিসেন্টলি। ভূদেব সিংয়ের লেখাতে কি, ইলাস্ট্রেটেড উইকলিতে? হ্যাঁ হ্যাঁ, মাস দেড়েক আগে বেরিয়েছিল। আমি শুনেছি লেখাটার কথা, কিন্তু পড়া হয়নি। ইলাস্ট্রেটেড উইকলি আমাদের বাড়িতে আসে না। ফেলুদা কোথায় পড়েছে জানি, হেয়ার কাটিং সেলুনে। একটা বিশেষ সেলুনে ও যায়, আর ইয়াসিন নাপিত ছাড়া কাউকে দিয়ে চুল কাটায় না। ইয়াসিন যতক্ষণ ব্যস্ত থাকে, ফেলুদা ততক্ষণ ম্যাগাজিন পড়ে। বৈকুণ্ঠপুরের নিয়োগী পরিবারের একজনকে নিয়ে লেখা, বলল ফেলুদা। ভদ্রলোক ছবি আঁকতেন, রোমে গিয়ে আঁকা শিখেছিলেন। আমার দাদু চন্দ্রশেখর, হেসে বললেন ভদ্রলোক। আমি ওই পরিবারেরই ছেলে। আমার নাম নবকুমার নিয়োগী। আই সি। আমার নাম প্রদোষ মিত্র, ইনি লালমোহন গাঙ্গুলি, আর ইনি আমার খুড়তুতো ভাই তপেশ। প্রদোষ মিত্র শুনে ভদ্রলোকের ভুরু একটু মুচকে গেল। গোয়েন্দা প্রদোষ মিত্র? আগে হ্যাঁ। তাহলে তো আপনাদের আসতেই হবে। আপনি তো বিখ্যাত লোক মশাই। সত্যি বলতে কি, এর মধ্যে আপনার কথা আমার মনেও হয়েছিল একবার। কেন বলুন দেখি? একটা খুনের ব্যাপারে। আপনি শুনলে হয়তো হাসবেন, কারণ ভিকটিম মানুষ নয়, কুকুর। বলেন কি? কবে হলো এ খুন? গত মঙ্গলবার। আমাদের একটা ফক্স টেরিয়ার, বাবার খুবই প্রিয় কুকুর ছিল। খুন মানে? চাকরের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল, আর ফেরেনি। চাকরও ফেরেনি। কুকুরের লাশ পাওয়া যায় বাড়ি থেকে মাইল খানেক দূরে একটা বাঁশ বনে। মনে হয় বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল। বিস্কিটের গুঁড়ো পড়েছিল আশেপাশে। এ তো বড় অদ্ভুত ব্যাপার। এর কোনো কিনারা হয়নি? হুম। কুকুরের বয়স হয়েছিল 11। এমনিতেও হয়তো আর বেশি দিন বাঁচত না। আমার কাছে ব্যাপারটা তাই আরও বেশি মিস্টিরিয়াস বলে মনে হয়। যাই হোক, আপনাকে অবশ্যই এ নিয়ে তদন্ত করতে হবে না, কিন্তু আপনারা এলে সত্যিই খুশি হব। দাদু স্টুডিও এখনও রয়েছে, দেখিয়ে দেবো। ঠিক আছে, বলল ফেলুদা। আমারও লেখাটা পড়ে যথেষ্ট কৌতূহল হয়েছিল নিয়োগীয় পরিবার সম্বন্ধে। আমরা কাজ সেরে 10:30 নাগাদ গিয়ে পড়ব। মেচেদার মোড় থেকে 2 কিলোমিটার গেলে একটা পেট্রোল পাম্প পড়ে, সেখানে জিজ্ঞেস করলেই বৈকুণ্ঠপুরের রাস্তা বদলে দেবে। টায়ার লাগানো হয়ে গিয়েছিল। আমাদের গাড়ি আরও স্পিডে যাবে বলে ভদ্রলোক আমাদেরই আগে যেতে দিলেন। গাড়ি রওনা হওয়ার পর ফেলুদা বলল, কত যে ইন্টারেস্টিং বাঙালি চরিত্র আছে, যাদের নামও আমরা জানি না। এই চন্দ্রশেখর নিয়োগী বিংশ শতাব্দীর গোড়ার দিকে 24 বছর বয়সে রোমে চলে যান, ওখানকার বিখ্যাত একাডেমিতে পেন্টিং শিখতে। ছাত্র থাকতেই একটি ইটালিয়ান মহিলাকে বিয়ে করেন। স্ত্রীর মৃত্যুর পর দেশে ফিরে আসেন। এখানে পোর্ট্রেট আঁকি হিসেবে খুব নাম হয়। নেটিভ স্টেটের রাজা রাজরাদের ছবি আঁকতেন। একটি রাজার সঙ্গে খুব বন্ধুত্ব হয়, তিনিই লিখেছেন প্রবন্ধটা। প্রৌঢ় বয়সে আঁকা টাকা সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যান। আপনি বলছেন চন্দ্রশেখরের কথা, আর আমি ভাবছি কুকুর খুন, বললেন লালমোহনবাবু। এই জিনিস শুনেছেন কখনো? ফেলুদা স্বীকার করলো সেই কথা শোনেনি। লেগে পড়ুন মশাই, বললেন লালমোহনবাবু। শাসালো মক্কেল, 3খানা ভিনটেজ গাড়ি। হাতের ঘড়িটা দেখলেন? কমপক্ষে 5000 চিপস। এ দাও ছাড়বেন না মশাই। ভবেশ ভট্টাচার্যের সঙ্গে পোস্টকার্ডে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তাই তার দর্শন পেতে খুব একটা দেরি হলো না। স্কুলমাস্টার টাইপের চেহারা, চোখে মোটা চশমা, গায়ে ফতুয়ার উপর একটা এন্দির চাদর। বসেছেন তক্তপোষে। সামনের ডেস্কের ওপর গোটা পাঁচেক ছুচলো করে কাঁটা পেন্সিল আর একটা খোলা খেরোর খাতা। লালমোহন গঙ্গোপাধ্যায়? পোস্টকার্ডে নামটা পড়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। লালমোহনবাবু মাথা নাড়লেন। বয়স কত হলো? লালমোহনবাবু বয়স বললেন। জন্ম তারিখ 29শে শ্রাবণ। সিংহ রাশি। তা আপনার জিজ্ঞাসাটা কি? আগে আমি রহস্য রোমাঞ্চ সিরিজে উপন্যাস লিখি। আমার আগামী উপন্যাসের 3টি নাম ঠিক করা আছে। কোনটা ব্যবহার করব যদি বলে দেন? কী কী নাম? কারাকোরামের রক্তকার, কারাকোরামের মরণ কামড়, আর নরকের নাম কারাকোরাম। দাঁড়ান। ভদ্রলোক নামগুলো খাতায় লিখে নিয়ে কী সব যেন হিসেব করলেন। তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। তারপর বললেন, আপনার নাম থেকে সংখ্যা পাচ্ছে 21, আর জন্ম মাস হচ্ছে 6। 3 × 7 = 21, 3 × 6, অর্থাৎ 3-এর গুণনীয়ক না হলে ফল ভালো হবে না। আপনি তৃতীয় নামটাই ব্যবহার করুন। 3 × 18 = 54। কবে বেরোচ্ছে বই? আগে 1 জানুয়ারি। 3রা করলে ভালো হবে, অথবা 3-এর গুণনীয়ক যে কোনো তারিখ। আর বিক্রিটা? বই ধরবে। 100টি টাকা খামে পুরে দিয়ে আসতে হলো ভদ্রলোককে। লালমোহনবাবু তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই। উনি 16 আনা শিওর যে এই বইটা হিট করবেই। বললেন, মনের ভার নেমে গিয়ে অনেকটা হালকা লাগছে মশাই। তার মানে এবার থেকে কি প্রত্যেক বই বেরোবার আগেই মেচেদা? বছরের 2টি তো সাকসেসের গ্যারান্টি যেখানে পাচ্ছি। ভট্টাচার্য মশাইয়ের কাছে বিদায় নিয়ে একটা চায়ের দোকানে চা খেয়ে আমরা বৈকুণ্ঠপুর রওনা দিলাম।
নবকুমারবাবুর নির্দেশ অনুযায়ী পেট্রোল পাম্পে জিজ্ঞেস করে নিয়োগী প্যালেসে পৌঁছতে লাগলো 20 মিনিট। বাড়ির বয়স যে 200 সেটা আর বলে দিতে হয় না। খানিকটা অংশ মেরামত করে রং করা হয়েছে সম্প্রতি। বাড়ির লোকজন বোধহয় সেই অংশটাতেই থাকে। দুদিকে পাম গাছের সারিওয়ালা রাস্তা পেরিয়ে বিরাট পোর্টিকোর নিচে এসে আমাদের গাড়ি থামল। নবকুমারবাবু গাড়ির আওয়াজ পেয়েই নিচে নেমে এসে দাঁড়িয়েছিলেন। একগাল হেসে আসুন আসুন বলে আমাদের ভেতরে নিয়ে গেলেন। আমরা কথা রাখবো কি না এ বিষয়ে তার খানিকটা সংশয় ছিল, এটাও বললেন। বাবাকে আপনার কথা বলেছি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে বললেন ভদ্রলোক। আপনারা আসছেন শুনে উনি খুব খুশি হয়েছেন। আর কে থাকেন এ বাড়িতে জিজ্ঞেস করলো ফেলুদা। সবসময় থাকার মধ্যে বাবা আর মা। মার জন্যই তো থাকা। ওর শ্বাসের কষ্ট, কলকাতার ক্লাইমেট সহ্য হয় না। তাছাড়া বঙ্কিমবাবু আছেন, বাবার সেক্রেটারি ছিলেন, এখন ম্যানেজার বলতে পারেন। আর চাকর বাকর। আমি মাঝে মধ্যে আসি। এমনিতেও আমি ফ্যামিলি নিয়ে আর কদিন পরেই আসতাম। এ বাড়িতে পুজো হয়, তাই প্রতিবারই আসি। এবারে একটু আগেই এলাম, কারণ শুনলাম বাড়িতে অতিথি আছে। আমার কাকা চন্দ্রশেখরের ছেলে রোম থেকে এসছেন কদিন হলো, তাই মনে হলো বাবা হয়তো একা ম্যানেজ করতে পারছেন না। আপনার কাকার সঙ্গে আপনাদের যোগাযোগ আছে বুঝি? একেবারেই না। এই প্রথম এলেন বোধহয় দাদুর সম্পত্তির ব্যাপারে খোঁজ খবর করার জন্য। আপনার দাদু কি মারা গেছেন? খবর নেই বহুদিন। বোধহয় মৃত বলেই ধরে নিতে হবে। উনি রোম থেকে ফিরে এসে এখানেই থাকতেন? হ্যাঁ। কলকাতায় না থেকে এখানে কেন? কারণ উনি যাদের ছবি আঁকতেন তারা সারা ভারতবর্ষে ছড়ানো, নেটিভ স্টেটের রাজা মহারাজা। কাজেই ওর পক্ষে কলকাতায় থাকার কোনো বিশেষ সুবিধে ছিল না। আপনি আপনার দাদুকে দেখেছেন? উনি যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স 6। আমায় ভালোবাসতেন খুব, এইটুকু মনে আছে। বৈঠকখানায় আসবাবের চেহারা দেখে চোখ টেরিয়ে গেল। মাথার উপর ঘরের দুদিকে দুটো ঝাড় লণ্ঠন রয়েছে, যেমন আর আমি কক্ষরও দেখিনি। একদিকে দেয়ালে প্রায় আসল মানুষের মতো বড় একটা পোর্ট্রেট রয়েছে, একজন বৃদ্ধের, গায়ে জোব্বা, কোমরে তলোয়ার, মাথায় মণিমুক্ত বসানো পাগড়ি। নবকুমার বললেন ওটা ওর প্রপিতামহ অনন্তনাগ নিয়োগীর ছবি। চন্দ্রশেখর ইটালি থেকে ফিরে এসেই ছবিটা এঁকেছিলেন। ছেলে ইটালিয়ান মেয়ে বিয়ে করেছে শুনে অনন্তনাথ বেজায় বিরক্ত হয়েছিলেন। বলেওছিলেন আর কোনোদিন ছেলের মুখ দেখবেন না। কিন্তু শেষ বয়সে ওর মনটা অনেক নরম হয়ে যায়। দাদু বিপত্নিক অবস্থায় ফিরলে উনি দাদুকে ক্ষমা করেন এবং উনিই দাদুর প্রথম সিটার। আমি একটা কথা না জিজ্ঞেস করে আর পারলাম না। এস নিয়োগী লেখা দেখছি কেন? ওর নাম তো ছিল চন্দ্রশেখর। রোমে গিয়ে ওর নাম হয় স্যান্ড্রো। সেই থেকেই ওই নামই লিখতেন নিজের ছবিতে। পোর্ট্রেট ছাড়া ঘরে আরও ছবি ছিল এস নিয়োগীরই আঁকা। আর্টের বই যেসব বিখ্যাত বিলিতি পেইন্টারের ছবি দেখা যায় তার সঙ্গে প্রায় কোনো তফাৎ নেই। বোঝাই যায় দুর্দান্ত শিল্পী ছিলেন স্যান্ড্রো নিয়োগী। একজন চাকর শরবত নিয়ে এলো। ট্রে থেকে একটা গ্লাস তুলে নিয়ে ফেলুদা প্রশ্ন করলো, ওই প্রবন্ধটাতে ভদ্রলোক লিখেছেন চন্দ্রশেখরের ব্যক্তিগত সংগ্রহে নাকি কোনো বিখ্যাত বিদেশি শিল্পীর আঁকা একটা পেইন্টিং ছিল। অবশ্যই ভদ্রলোক শিল্পীর নাম বলেননি, কারণ চন্দ্রশেখরই নাকি ওকে বলতে বারণ করেছিলেন। বললে কেউ বিশ্বাসই করবে না। আপনি কিছু জানেন এই পেইন্টিং সম্বন্ধে? নবকুমার বললেন, দেখুন, পেইন্টিং একটা আছে, এটা আমাদের পরিবারের সকলেই জানে। বেশি বড় না, 1 হাত বাই 1.5 হাত হবে। একটা ক্রাইস্টের ছবি। সেটা কোনো বিখ্যাত শিল্পীর আঁকা কিনা বলতে পারবো না। ছবিটা দাদু নিজের স্টুডিওতে দেয়ালেই টাঙিয়ে রাখতেন, অন্য কোনো ঘরে টাঙানো দেখিনি অবশ্য। অবশ্যই যিনি প্রবন্ধটা লিখেছেন তিনি জানেন নিশ্চয়ই। তা তো জানবেনই, কারণ ভগবানগড়ের এই রাজার সঙ্গে দাদুর খুবই বন্ধুত্ব ছিল। আপনার কাকা জানতেন না যিনি এসছেন? নবকুমার মাথা নাড়লেন। আমার বিশ্বাস বাপ আর ছেলের মধ্যে বিশেষ সদ্ভাব ছিল না। তাছাড়া কাকা বোধহয় আর্টের দিকে যাননি। তার মানে ওই ছবির সঠিক মূল্যায়ন এ বাড়ির কেউ করতে পারবে না। কাকা না পারলে আর কে পারবে বলুন? বাবা হলেন গান বাজনার লোক, রাতদিন ওই নিয়েই পড়ে থাকতেন। আর্টের ব্যাপারে আমার যা জ্ঞান ওরও ঠিক সেই একই জ্ঞান। আর আমার ছোটো ভাই নন্দকুমার সম্বন্ধে ওই একই কথা। তিনিও গান বাজনা নিয়ে থাকেন বুঝি? না, ওর হলো অ্যাক্টিংয়ের নেশা। আমাদের একটা ট্র্যাভেল এজেন্সি আছে কলকাতায়, বাবাই করেছিলেন। আমরা দুজনেই পার্টনার ছিলাম তাতে। নন্দ 75-এ হঠাৎ সব ছেড়ে ছুড়ে দিয়ে বোম্বে চলে যায়। ওর এক চেনা লোক ছিল ওখানকার ফিল্ম লাইনে, তাকে ধরে হিন্দি ছবিতে একটা অভিনয়ের সুযোগ করে দেয়। তারপর থেকে ওখানেই আছে। সাকসেসফুল মনে তো হয় না। ফিল্ম পত্রিকায় গোড়ার দিকে, পরে তো আর বিশেষ ছবি দেখিনি ওর। আপনার সঙ্গে যোগাযোগ আছে? মোটেই না। শুধু জানি নোকিয়ান সি রোডে একটা ফ্ল্যাটে থাকে, বাড়ির নাম বোধহয় সি ভিউ। মাঝে মাঝে ওর নামের চিঠি আসে, সেগুলো রিডাইরেক্ট করে দিতে হয়। শরবত শেষ করে আমরা নবকুমারবাবুর বাবার সঙ্গে দেখা করতে গেলাম।
দক্ষিণের একটা চওড়া বারান্দা, একটা ইজি চেয়ার, পেপার ব্যাগ চোখের খুব সামনে নিয়ে আরামকেদারায় বসে আছেন ভদ্রলোক। আমাদের সঙ্গে পরিচয়ের পর ভদ্রলোক ছেলেকে বললেন, ঠুম্বির কথা বলেছিস একে? নবকুমারবাবু একটু অপ্রস্তুত ভাব করে বললেন, হ্যাঁ বলেছি, তবে ইনি এমনি এমনি বেড়াতে এসছেন বাবা। ভদ্রলোকের ভুরু কুঁচকে গেল। কুকুর বলে, তোরা ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছিস না, এটা আমার মোটেই ভালো লাগছে না। একটা অবলা জীবকে যে লোক এভাবে হত্যা করে যায়, তার কি শাস্তি হওয়া উচিত নয়? শুধু কুকুরকে মেরেছে তা তো নয়, আমার চাকরকেও শাসিয়েছে, তাকে মোটা ঘুষ দিয়েছে, নইলে সে পালাতো না। ব্যাপারটা অনেক গণ্ডগোলের। আমার তো মনে হয় কোনো ডিটেকটিভের পক্ষে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। মিস্টার মিত্তির কী মনে করেন অবশ্য আমি জানি না। আমি আপনার সঙ্গে একমত, বলল ফেলুদা। যাক, আমি শুনে খুশি হলাম, এবং সে লোককে যদি ধরতে পারেন তো আরও খুশি হব। ভালো কথা। সোমশেখরবাবু ছেলের দিকে ফিরলেন। তোর সঙ্গে রবীনবাবুর দেখা হয়েছে? রবীনবাবু? নবকুমারবাবু বেশ অবাক। তিনি আবার কি? একজন জার্নালিস্ট ভদ্রলোক, বয়স বেশি না, আমায় লিখেছিল আসবে বলে। চন্দ্রশেখরের জীবনী লিখবে, একটা ফেলোশিপ না গ্র্যান্ড কী জানি পেয়েছে। সে দুদিন হলো এসে রয়েছে, অনেক তথ্য সংগ্রহ করেছে। ইটালিও যাবে বলে বলছে। বেশ চৌকস ছেলে, আমার সঙ্গে কথা বলে, সকালে ঘণ্টাখানেক ধরে আমার সঙ্গে কথা বলে, টেপ করে নেয়। তিনি কোথায় এখন? বোধহয় তার ঘরেই আছে, একতলায় উত্তরের বেডরুমটায় রয়েছে। আরও দিন দশেক থাকবে, রাত দিন কাজ করে। তার মানে তোমাকে দুজন অতিথি সামলাতে হচ্ছে? সামলানোর আর কি আছে, রোম থেকে আসা খুড়তুতো ভাইটিকে তো সারাদিন প্রায় চোখেই দেখি না, আর যখন দেখি দু চারটের বেশি কথাও হয় না। এমন মুখচোরা লোক দুটি দেখিনি বাবা। যখন কথা বলেন কী ভাষায় বলেন? ফেলুদা জিজ্ঞেস করলো। ইংরেজি বাংলা মেশানো। বললে চন্দ্রশেখর নাকি ওর সঙ্গে বাংলাই বলতো, তবে সেও তো আজ প্রায় 40 বছর হয়ে গেছে। চন্দ্রশেখর যখন দেশে ফেরে তখন ছেলের বয়স 18-19। বাপের সঙ্গে বোধহয় বিশেষ বনতো না। পাছে কিছু জিজ্ঞেস করি, তাই বোধহয় কথা বলাটা অ্যাভয়েড করে যায়। ভেবে দেখুন, আমার নিজের খুড়তুতো ভাই, তাকে পাসপোর্ট দেখিয়ে বোঝাতে হলো সেই কে। ইন্ডিয়ান পাসপোর্ট কি? ফেলুদা জিজ্ঞেস করলো। তাই তো দেখলাম। নবকুমার বলল, তুমি ভালো করে দেখেছিলে তো? ভালো করে দেখার দরকার হয় না বাবা, সে যে নিয়োগী পরিবারের ছেলে সে আর বলে দিতে হয় না। উনি সম্পত্তির ব্যাপারেই এসছেন তো? জিজ্ঞেস করলো ফেলুদা। হ্যাঁ হ্যাঁ, এবং পেয়েও যাবে। সে নিজে তার বাবার কোনো খবরই জানতো না, তাই রোম থেকে চিঠি লিখেছিল আমায়। আমিই তাকে জানাই যে 10 বছর হলো তার বাপের কোনো খোঁজ নেই, তারপরেই সে এসে উপস্থিত হয়। ফেলুদা বলল, চন্দ্রশেখরের সংগ্রহে যে বিখ্যাত পেন্টিংটা আছে সেটা সম্বন্ধে উনি কিছু জানেন? কিছু বলেছেন? না, ইনি নাকি ইঞ্জিনিয়ারিংয়ের লোক, আর্টে কোনো ইন্টারেস্টই নেই, তবে ছবিটার খোঁজ করতে লোক এসেছিল। কে? জিজ্ঞেস করলেন নবকুমারবাবু। সোমানি না কী যেন একটা নাম বলল। বঙ্কিমের কাছে তার নাম ঠিকানা আছে। বললে এক সাহেব কালেক্টর নাকি ইন্টারেস্টেড, 1 লাখ টাকা অবধি অফার করেছে। প্রথমে 25,000 দেবে, তারপর সাহেব দেখে জেনুইন বললে বাকি টাকা। দিন 15 আগের ঘটনা, তখনও রুদ্রশেখর আসেনি, তবে আসবে বলে লিখেছে। সোমানিকে বললাম, এ হলো আর্টিস্টের ছেলের প্রপার্টি, সে ছেলে আসছে, যদি বিক্রি করে তো সেই করবে, আমার কোনো অধিকার নেই। সেই লোক কি আর এসেছিল? ফেরুদা জিজ্ঞেস করলো। এসেছিল বই কি, সে একবারে নাছর বান্দা। এবার রুদ্রশেখরের সঙ্গে কথা বলেছে। কি কথা হয়েছিল জানেন? না। আর রুদ্র যদি বিক্রি করতে চায়, আমাদের তো কিছু বলবার নেই, তার নিজের ছবি সে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু সেটা সম্পত্তি পাওয়ার আগে তো নয়, বলল ফেলুদা। না, সেটা তো নয়। খাবার সময় দুজন ভদ্রলোকের সঙ্গেই দেখা হলো। রবীনবাবু সাংবাদিককে দেখে হঠাৎ কেন জানি চেনা চেনা মনে হয়েছিল। হয়তো কোনো কাগজে ছবি বেরিয়েছিল কখনো। দাড়ি গোঁফ কমানো, মাঝারি রং, চোখ দুটি বেশ উজ্জ্বল, বয়স 30-35-এর বেশি নয়। বললেন, অদ্ভুত সব তথ্য বার করেছেন চন্দ্রশেখর নিয়োগী সম্বন্ধে। স্টুডিওতে একটা কাঠের বাক্সে নাকি অনেক মূল্যবান কাগজপত্র আছে। রুদ্রশেখরবাবু থাকাতে আপনার খুব সুবিধে হয়েছে বোধহয়, বলল ফেলুদা। ইটালির অনেক খবর তো আপনি এর কাছেই পাবেন। ওকে আমি এখনও বিরক্ত করিনি, বললেন রবীনবাবু। উনি নিজে ব্যস্ত রয়েছেন। আপাতত আমি চন্দ্রশেখরের ভারতবর্ষে ফিরে আসার পরের অংশটা নিয়ে রিসার্চ করছি। রুদ্রশেখরের মুখ দিয়ে একটা হুঁ ছাড়া আর কোনো শব্দ বেরোলো না। বিকেলে নবকুমারবাবুর সঙ্গে একটু বেড়াতে বেরিয়েছিলাম। কাছেই পোড়া ইটের কাজ করা দুটো প্রাচীন মন্দির আছে, সেগুলো নাকি খুব সুন্দর। ফটক দিয়ে বেরিয়ে গ্রামের রাস্তায় পড়তেই একটা কাণ্ড হলো। পশ্চিম দিক থেকে ঘন কালো মেঘ এসে আকাশ একেবারে ছেয়ে ফেললো, আর 10 মিনিটের মধ্যেই বজ্রপাতের সঙ্গে নামলো তুমুল বৃষ্টি। লালমোহনবাবু বললেন, এরকম ড্রামাটিক বৃষ্টি তিনি কখনো নাকি দেখেননি। সেটার একটা কারণ অবশ্য এই যে এরকম
খোলা প্রান্তরে বৃষ্টি দেখার সুযোগ শহরবাসীদের খুব একটা হয় না। দৌড় দেওয়া সত্ত্বেও বৃষ্টির ফোঁটা এড়ানো গেল না। তারপর বুঝতে পারলাম যে এই বৃষ্টি সহজে ধরার নয়, আর আমাদের পক্ষে এই দুর্যোগের সন্ধ্যায় কলকাতায় ফেরাও সম্ভব নয়। নবকুমারবাবু অবশ্য তাতে বিন্দুমে মাত্র বিচলিত হলেন না। বললেন, বাড়িতে শোবার ঘর কম করে 10খানা আছে এই বাড়িতে। খাট, বালিশ, তোষক, চাদর, মশারি সব আছে। কাজেই রাত্রিরে থাকার ব্যবস্থা করতে কোনো হাঙ্গামাই নেই। পরার জন্য লুঙ্গি দিয়ে দেবেন উনি, এমনকি গায়ের আলোয়ান, ধোপে কাচা পাঞ্জাবি সবই আছে। আমাকে এখানে মাঝে মাঝে আসতে হয় বলে অনেক সেট কাপড় রাখাই থাকে। আপনারা কোনো চিন্তা করবেন না। উত্তরের দিকে পাশাপাশি দুটো পেল্লায় ঘরে আমাদের বন্দোবস্ত হলো। লালমোহনবাবু একাই একটি জাদ্রেল খাট পেয়েছেন। বললেন, একদিনকার সুলতান গল্পের কথা মনে পড়ছে মশাই। তা খুব একটা ভুল বলেননি। দুপুরে শ্বেত পাথরের থালাবাটি গ্লাসে খাবার সময় আমাদেরও সে কথা মনে হয়েছিল। রাত্রিরে দেখি সেই সব জিনিসই রূপোর হয়ে গেছে। আপনার দাদুর স্টুডিওটা কিন্তু দেখা হলো না। খেতে খেতে বলল ফেলুদা, সেটা কাল সকালে দেখাবো। বললেন নবকুমারবাবু, আপনারা যে দুটো ঘরে শুচ্ছেন ওটা ঠিক তার উপরেই। যখন শোবার বন্দোবস্ত করছি তখন বৃষ্টিটা ধরে গেল। জানলায় দাঁড়িয়ে দেখলুম ধ্রুবতারা দেখা যাচ্ছে। চারিদিকে অদ্ভুত একটা নিস্তব্ধতা। রাজবাড়ির পিছনে বাগান, সামনে মাঠ। আমাদের ঘর থেকে বাগানটাই দেখা যাচ্ছে। তার গাছে গাছে জোনাকি জ্বলছে। অন্য কোনো বাড়ির শব্দ এখানে পৌঁছয় না, যদিও পূর্বে বাজারের দিক থেকে ট্রানজিস্টারের গানের একটা ক্ষীণ শব্দ পাচ্ছি। 10:30 নাগাদ লালমোহনবাবু গুড নাইট করে তার নিজের ঘরে চলে গেলেন। 2 ঘরের মাঝখানে একটা দরজা আছে। ভদ্রলোক বললেন, সেটা বেশ কনভিনিয়েন্ট। এই দরজা দিয়েই ভদ্রলোক মাঝরাত্রিরে ঢুকে এসে চাপা গলায় ডাক দিয়ে ফেলুদার ঘুম ভাঙালেন। সঙ্গে সঙ্গে অবশ্যই আমারও ঘুম ভেঙে গেল। কী ব্যাপার মশাই, এত রাত্রিরে? কান পেতে শুনুন। কান পাতলাম আর শুনলাম খচ 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 খচ। মাথার উপর থেকে শব্দটা আসছে। একবার একটা খুট শব্দও পেলাম, কেউ হাঁটাচলা করছে। মিনিট 3 পরে শব্দটা থেমে গেল। উপরেই স্যান্ড্রো নিয়োগীর স্টুডিও। ফেলুদা ফিসফিস করে বলল, তোরা থাক, আমি একটু ঘুরে আসছি। ফেলুদা খালি পায়ে নিঃশব্দে বেরিয়ে গেল। লালমোহনবাবু আর আমি আমাদের খাটেই বসে রইলাম। প্রচণ্ড সাসপেন্স। ফেলুদা না আসা পর্যন্ত হৃৎপিণ্ডটা ঠিক আলজিবের পিছনেই যেন আটকে রইল। প্রাসাদের কোথায় যেন ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। তারপর আরও 2টো ঘড়িতে। মিনিট 5-এর মধ্যে আবার ঠিক নিঃশব্দে এসে ঘরে ঢুকলো ফেলুদা। দেখলেন কাউকে? চাপা গলায় ঘড়ঘড়ে গলায় বললেন লালমোহনবাবু। ইয়েস। কাকে? সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেল। কে? সাংবাদিক রবীন চৌধুরী।